আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত প্রশ্ন সমাধান করব। বাংলা অংশটুকু সমাধান করব, ইংরেজি অংশের সমাধান পরবর্তীতে দিয়ে দেওয়া হবে। তো বাংলা অংশের প্রথমেই ছিল আগের মতোই, আমরা আগেও সলভ করেছি জানি। প্রথমে থাকে 1 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তো সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্নে ক নম্বর প্রশ্নে ছিল মাতৃভাষার রূপখনি পূর্ণ মণিজালে, উক্তিটি ব্যাখ্যা করুন। এই লাইনটা এসেছে বঙ্গভাষা কবিতা থেকে, মাইকেল মধুসূদন দত্তের। তো বঙ্গভাষা কবিতা থেকে কিন্তু আগেও কোশ্চেন আসছে। তো আমরা বুঝতে পারতেছি যেখান থেকে কোশ্চেন আসে প্রতিবার আসলে ঘুরিয়ে ফিরে সেখান থেকেই কোশ্চেন আসে। তো আমরা কি করব, আবারও বলে নিচ্ছি, আমি প্রতিবারই পড়াতে গেলে একটা কথাই বলি যে পুরা কবিতাটা খুব ভালোভাবে পড়ে নেবেন, খুব ভালোভাবে পড়বেন, কোনো লাইন বাদ দিবেন না। যেহেতু প্রতিবার একটা না একটা লাইন আসেই, তো পুরা কবিতাটা ভালোভাবে পড়াটা এটা সব থেকে বেশি সেফ। তো এখানে মাতৃভাষার রূপখনি পূর্ণ মণিজালে মানে বোঝানো হয়েছে যে কবি যখন অন্য ভাষার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আমি অবশ্যই এখানে আমার নিজের মতো করে বোঝাচ্ছি, আর ডিটেলসে সুন্দর করে এখানে লিখে দেওয়া আছে, তো আপনারা চাইলে স্ক্রিনশট রাখতে পারেন। আমি নিজের মতো করে বুঝিয়ে নেই, তো এখানে তো লাইন রিডিং করে পড়ে বোঝানোর কিছু নেই। অবভিয়াসলি আপনারা বুঝেন, বড় মানুষ আপনারা। তো এখানে হচ্ছে যে কবি যখন অন্য ভাষার প্রতি আকৃষ্ট হয়ে যায়, অন্য ভাষা বলতে ইংরেজি ভাষার প্রতি আকৃষ্ট হয়ে যায়, ইংরেজি সাহিত্যের প্রতি তার ঝোঁক বেড়ে যায়, তখন সে কী করে, বাংলা ভাষাটাকে ভুলে যায়। বাংলা ভাষা যে এত সমৃদ্ধ, এত সুন্দর, এটা যে একটা রত্ন, এটাকে তিনি কী করেন, ভুলেই যান। তারপরে তিনি কী করেন, ইংরেজিটার প্রতি আকৃষ্ট হয়ে যায়। পরবর্তীতে তিনি বুঝতে পারেন আসলে বাংলা ভাষার মতো অমূল্য রত্ন আর অন্য কোথাও নেই, অন্য কোনো ভাষাতেই নেই। তারপরে তিনি কী করেন, তিনি তার ভুল বুঝতে পারেন এবং সে কী করে, পরবর্তীতে নিজের ভাষাতে ফিরে আসে। ওই ভাষাতে ব্যর্থ হয়ে, মানে ইংলিশ ভাষাতে সাহিত্য রচনা করতে ব্যর্থ হয়ে তিনি কী করেন, নিজের ভাষাতে ফেরত আসেন, মানে নিজের বাংলা সাহিত্য সৃষ্টির যে ওনার ইটা ছিল সেখানে তিনি ফেরত আসেন। তো এটাই মূলত এখানে বোঝানো হয়েছে। আমি এখানে ডিটেলসে সুন্দর করে লিখে দিয়েছি, আপনারা স্ক্রিনশট রাখবেন এবং ভালো করে ব্যাখ্যা সহ সুন্দর করে পড়বেন। পরবর্তী প্রশ্ন ছিল মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও। তো এটা হচ্ছে মোতাহার হোসেন চৌধুরীর লেখা জীবন ও বৃক্ষ প্রবন্ধ থেকে এই লাইনটা নিয়ে আসা হয়েছে যে মানুষের বৃদ্ধিটা আসলে দৈহিক না। আমরা ছোটোবেলায় যখন জন্ম হয় আমাদের, তখন আমরা অনেক ছোটো থাকি, কিন্তু ধীরে ধীরে আমরা কি হই, আমরা শারীরিকভাবে কী হই, বেড়ে উঠি, বড় হই। শুধু এই বেড়ে ওঠা কি আমাদের দৈহিক, মানে আমাদের হাত পা লম্বা হচ্ছে, আমাদের বডি স্ট্রাকচার বড় হচ্ছে, লম্বা হচ্ছে, আমরা ছোটো চুল বড় হচ্ছে, তারপরে বাচ্চাটা একদম মানে একজন বলিষ্ঠ পুরুষে বা একজন মেয়েতে পরিণত হচ্ছে, এটাই কি আমাদের বৃদ্ধি? অবশ্যই না। এই বৃদ্ধির পাশাপাশি আমাদের আরেকটা বৃদ্ধি হয়, যেটা হচ্ছে আমাদের আত্মিক বিকাশ। এই আত্মিক বিকাশটা আমরা সবাই বুঝতে পারি না, যে দৈহিক বৃদ্ধির পাশাপাশি যে আমাদের আত্মিক বিকাশটাও ঘটে, এটা আমাদের কাছে মানে সবসময় আমরা এটাকে বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ এই জিনিসটা আসলে আমরা ভিতর থেকে উপলব্ধি করি না। আত্মা জিনিসটা কিন্তু ভেতরেই থাকে, আমরা যেটাকে মন বলি, যে ওর মন মানসিকতা অনেক ভালো, তার মানে কি ওর আত্মিক বিকাশটা অনেক সুন্দরভাবে গঠিত হয়েছে। প্রত্যেক মানুষের কিন্তু মন মানসিকতা একরকম না সবার। কিছু দেখবেন কিছু গরিব মানুষের মনও অনেক ভালো, কিন্তু ধনী মানুষের মনও ওই রকম ভালো থাকে না, কারণ এক একজনের মন মানসিকতা এক এক রকম। বিভিন্ন আমাদের ভিতরে অনুভূতি, আবেগ, প্রেম, এইসবের মাধ্যমে আমরা কী করি, আমাদের অন্তরের পরিপক্কতাটা নিয়ে আসি, আমাদের আত্মাকে পরিপুষ্ট করি, মাধুর্যতা দিয়ে এটাকে সম্পাদন করি। তো আমাদের দৈহিক বৃদ্ধির পাশাপাশি আমাদের এই আত্মিক বৃদ্ধিরও কিন্তু খুব প্রয়োজন আছে। আপনি যখন মানসিকভাবে আপনার আত্মাটাকে পরিপূর্ণ করতে পারবেন, তখন কিন্তু আপনি গোটা বিশ্বকেই জয় করতে পারবেন। অন্য মানুষকে খুব ভালোভাবে জয় করতে পারবেন। মানুষ আপনার সাথে 2 মিনিট কথা বললেও অনেক মানে একটা তার ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, যে না, লোকটা অনেক ভালো করে কথা বলে, তার মন মানসিকতা অনেক ভালো। তো এই জিনিসটাই আসলে এখানে বোঝানো হয়েছে। পরবর্তীতে আছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। এই চরণ দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? তো এটা হচ্ছে সাম্যবাদী কবিতার একটা লাইন, কাজী নজরুল ইসলামের। তো দেখুন, আমরা কিন্তু জ্ঞান অর্জনের জন্য বা কোনো কিছু জানার জন্য অনেক বই ঘাটাঘাটি করি, শাস্ত্র ঘাটাঘাটি করি, বিভিন্ন ধর্মগ্রন্থ ঘাটাঘাটি করি, আমরা সব কিছু ঘাটাঘাটি করি, কিন্তু সব কিছু কী আছে, আমাদের মনের ভিতরেই কিন্তু আছে, আমাদের নিজের প্রাণের ভিতরেই আছে। প্রত্যেকটা ধর্মগ্রন্থ, আপনি যে ধর্মেরই হন না কেন, হিন্দু হন, মুসলিম হন, বৌদ্ধ হন বা খ্রিস্টান হন, প্রত্যেকটা ধর্মগ্রন্থের কিন্তু একটা নির্দিষ্ট বাণী রয়েছে যে তুমি কী হও, ভালো একজন মানুষ হও, সৎ কাজ করো, অসৎ কাজ করো না, খারাপ কাজ করো না, অন্যকে কষ্ট দিও না। এই যে ভালো ভালো জিনিসগুলো, এই ভালো জিনিসগুলো কিন্তু প্রত্যেক ধর্মগ্রন্থেই রয়েছে। তো এগুলো আপনি যখন আপনার প্রাণের ভিতরে, আপনার মনের ভিতরে এগুলো যখন ধারণ করবেন, তখন কিন্তু আপনি সকল শাস্ত্রের মূল যে কথাটা, সেটা কিন্তু আপনি খুঁজে পেয়ে যাবেন।
এক এক শাস্ত্রে কিন্তু এক এক কথা বলা নাই। মুসলমান ধর্মে কি বলছে যা ভালো কাজ করো, হিন্দু ধর্মে কি বলছে যে তুমি ভালো কাজ করো না, এমন কিন্তু না। সব ধর্মেই কিন্তু বলছে যে তুমি ভালো কাজ করো, খারাপ কাজ থেকে নিজেকে কি রাখো, দূরে রাখো। সত্যবাণী মানে আমরা যেটাকে ভালো কথা বলি, ভালো কাজ বলি, ভালো উপদেশ বলি, এই বাণীগুলো কিন্তু প্রত্যেকটা কিতাব, প্রত্যেকটা শাস্ত্রেই কিন্তু আছে। তো আমরা কি করব, চেষ্টা করব এই কিতাব শাস্ত্র পড়ার মাধ্যমে, এই জিনিসগুলো জানার মাধ্যমে নিজের প্রাণকে কি করা, প্রাণকে আরও প্রফুল্ল করার, আরও এগুলোকে সমৃদ্ধ করার আমরা চেষ্টা করব। এখানে আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, আপনারা এটা রাখতে পারেন, এখান থেকে দেখে পড়তে পারেন। পরবর্তী প্রশ্ন ছিল, চোর দোষী বটে কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণে দোষী। তো এটা আমরা আসলে বুঝতেই পারতেছি, একটা সুন্দর একটা লাইন, যেটা আমাদের সমাজের একটা খুবই তিক্ত সত্য। তো লোক সমাজের চুরি করা অশাস্ত্রীয় কাজ, চুরি করা তেমনটাও ভালো কাজ না, এটা শাস্ত্রসম্মত কাজ না, এটা অধর্মীয় কাজ। চোরে যখন চুরি করে আমরা কি করি, চোরকে আমরা শাস্তি দিই, কিন্তু আমরা একবারও ভেবে দেখি না যে চোরটা আসলে কেন চুরি করতেছে। মানুষ কিন্তু এক মুঠো চাল ডালও কিন্তু চুরি করে, কেন চুরি করে? অবশ্যই কোনো সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? সে কোনো জায়গা থেকে বা কোনো মাধ্যম থেকে সে কী করতে পারতেছে না, তার খাদ্যের যোগানটা করতে পারতেছে না, দ্যাটস ওয়াই সে কী করতেছে, চুরি করতেছে। এই চুরির কারণ কি? এই চুরির কারণ হচ্ছে আমাদের যে দারিদ্র সমাজ আছে বা যারা নিম্ন শ্রেণী গোষ্ঠী আছে তারা কিন্তু আমাদের যে ধনী শ্রেণী আছে, ধনী গোষ্ঠী আছে, তাদের উপর কিন্তু তারা ডিপেন্ডেন্ট। তো ধনীরা যদি তাদেরকে ঠিকভাবে তাদের হকটা আদায় করতো, তারা যতটুকু প্রাপ্য সম্পদ বা যা যা প্রাপ্য তাদেরকে যদি তা দিয়ে দিত, তাহলে কিন্তু তারা এই কাজটা করতো না, এই চুরি করতো না। কিন্তু কি করে ধনীরা আসলেই কি তাদের হক পূরণ করে? অবশ্যই পূরণ করে না। কি করে? বরং তাদের হক আরও মেরে খায়। যা যা তাদের দরকার সেগুলো তো তাদের দেয়ই না, বরং তাদেরকে শোষণ করে, নিপীড়ন করে, বঞ্চনা করে, তাদেরকে নিঃস্ব করে দেয়। তার ফলে সেই গরিব মানুষটা কী করে, অভাবের তাড়নায়, অনটনে, ক্ষুধার জ্বালায় সে কী করে, চৌর্যবৃত্তির পথ বেছে নেয়, সে চুরি করার মতো পথ বেছে নেয়। তাহলে দোষটা কার? চোরের দোষ হচ্ছে ডিরেক্টলি, কিন্তু ইনডিরেক্টলি কিন্তু আসলে সে কৃপণ ধনীর দোষ, যে কী করলো, তার ধন সম্পদটাকে সে আঁকড়ে ধরে আছে, কোনোভাবেই কারোর সাথে কী করতেছে না, ভাগাভাগি করে নিচ্ছে না, বা যে নিম্ন শ্রেণী গোষ্ঠীর মানুষ আছে তাকে কী করতেছে না, তার হকটা বুঝিয়ে দিচ্ছে না। পরবর্তী প্রশ্ন, তারপর এই শূন্য জীবনে যত কাটিয়েছি পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। তো এটা জসীমউদ্দিনের বিখ্যাত কবর কবিতার লাইন, এটা আমরা সবাই জানি। তো আমরা যখনই আমাদের একাকিত্ব জীবনে কাউকে আঁকড়ে ধরি বাঁচার জন্য, যে কাউকে নিয়ে বাঁচবো, সেই কিন্তু আসলে এক সময় না এক সময় ছেড়ে যায়, আমাদেরও ছেড়ে চলে যেতে হবে। যে ধরুন আমাদের সবার প্রিয় বাবা মা বা দাদা দাদি ছিল অনেক প্রিয়, এখন কি তারা আছে? হয়তো অনেকের আছে বা অনেকের নেই। তো এইটাই আসলে, যে যাকে আপনি আঁকড়ে ধরে বাঁচতে চান বা যাকে ভালোবাসেন, আপনার প্রিয়জন, আপনজন, এক সময় তারা না ফেরার দেশে চলে যাবে, তাদেরকে নিজ হাতে আপনাদেরকে কবরে শুয়ে দিয়ে আসতে হবে, তাদেরকে আর কখনোই দেখতে পাবেন না। তো এইটাই। এরপরে আছে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিন। প্রথম প্রশ্ন ছিল, উপসর্গ কাকে বলে, কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের দুইটি করে উদাহরণ দিন। তো এখানে আমি সুন্দর করে ফুল একদম ব্যাখ্যা করে দিয়েছি, বই খুললেও পাবেন, ব্যাকরণ বইগুলো অহরহ আছে, বই খুলে দেখতে পারেন। তো যেসব বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের আগে বসে সাধিত করে শব্দের অর্থ পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায় তাদের উপসর্গ বলে। যেমন পড়া, পরি, নির ইত্যাদিগুলো হচ্ছে উপসর্গ। তারপর উপসর্গ হচ্ছে 3 প্রকার, খাঁটি বাংলা, সংস্কৃত, বিদেশি। তো খাঁটি বাংলা নিয়েও আবার এখানে একটু আলোচনা করেছি, যেহেতু 2টা করে উদাহরণ দিতে বলেছে, তো 2টা করে উদাহরণও দিয়ে দিয়েছি এখানে। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, এটা মনে রাখবেন। 21টা যদি মুখস্থ করতে পারেন খুবই ভালো, তাহলে দেখা যায় ভালো মার্কস পাওয়ার খুবই সম্ভাবনা থাকে। অবহেলা, অর উদাহরণ হচ্ছে অবহেলা, অকাজ, আর কুর উদাহরণ হচ্ছে কুকথা, কুকাজ। তো এটা হচ্ছে, আর সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি, ওইখানেও আমি 2টা উদাহরণ দিয়ে দিয়েছি, এই যে এখানে এটা একটা। বিদেশি উপসর্গতেও দিয়ে দিয়েছি। বিদেশি উপসর্গ বে, বর, বফ, বদ, ফি, গড়, নিম, দর, কাম, এগুলা। যেমন বেতে হচ্ছে বেয়াদব, বেসামাল, বদতে হচ্ছে বদলোক, বদনাম। তো এই ছিল উপসর্গের প্রশ্ন নিয়ে। তারপর পরবর্তীতে প্রশ্ন আছে, অজ্ঞাতমূলক ধাতু কাকে বলে, অজ্ঞাতমূলক ধাতুর 3টি উদাহরণ দিন। যে ধাতুর মূল অজ্ঞাত থাকে বা নিয়ম বহির্ভূত, অর্থাৎ প্রত্যয় আর বিভক্তিহীন ধাতুকে অজ্ঞাতমূলক ধাতু বলে। যেমন ভাস বা পানিতে ভাসা, ধস বিচ্ছিন্নকরণ, চট ক্ষুব্ধ হওয়া, চট করে রেগে যাওয়া, এগুলো হচ্ছে অজ্ঞাতমূলক
পরবর্তীতে আছে বেশ বাক্য সহ সমাসের নাম লিখুন। নিরামিষ, অজ্ঞান, গৃহস্থ, হিতাহিত, ফুলকুমারী। আমিষের অভাব নিরামিষ, নাই জ্ঞান যার, অজ্ঞান, গৃহে থাকে যে গৃহস্থ, হিত ও অহিত হিতাহিত, কুমারী ফুলের নেই ফুলকুমারী। এর পরবর্তী আছে প্রত্যেক শব্দের 2টি করে সমার্থক শব্দ লিখুন। কোকিল, 2টি করে সমার্থক শব্দ লিখতে বলছে, আমি এখানে অনেকগুলো করে সমার্থক শব্দ দিয়ে দিয়েছি। তো আপনার যেটা সুবিধা, যেটা আপনার মনে থাকে সহজ লাগে, সেখান থেকে 2টা করে শিখে নেবেন। কোকিল, আকাশ, খবর, সূর্য, রাত্রি, এই 5টা এসেছিল। এখানে 5টারই ব্যাখ্যা দেওয়া আছে। এরপরে আছে আমাদের নির্মিত অংশ। তো শুরুতেই আছে আপনার এলাকায় একটি পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখুন। তো এটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র। তো এই সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র কিন্তু প্রায় আসে। তো একটার ফর্মেট যদি শিখে নেন, শিখতে পারেন, তাহলে কিন্তু ওইটার সাথে একটু জোড়াতালি দিয়ে বা একটু বানায় টানায় আরেকটা লিখতে পারবেন, শিখে নেবেন। অথবা ওইটা আনসার না করলেও এইটা আনসার করতে পারবেন। যে ভয়াবহ টর্নেডোতে ক্ষতিগ্রস্ত জনসাধারণের সাহায্যের জন্য জেলা প্রশাসকের নিকট একটি আবেদনপত্র লিখুন। তো সংবাদপত্র লেখার থেকে আসলে আবেদনপত্রগুলো লেখা সহজ বেশি, সময়ও কম লাগে আর মার্কসও ভালো পাওয়া যায়। সংবাদপত্রতে যেহেতু বিভিন্ন নিয়ম ফলো করতে হয়। এরপর আছে ভাব সম্প্রসারণ। প্রথম হচ্ছে স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেইজন। তো এটা অনেক ফেমাস একটা ভাব সম্প্রসারণ, প্রায়ই আসে, শিখে রাখবেন। পরবর্তীতে আছে মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো কাবা মন্দির নাই। তো এটা কবিতার লাইন, সাম্যবাদী কবিতার লাইন, এটাও আপনারা শিখতে পারেন। পরবর্তীতে এসেছে একটি সারাংশ। নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকিত? একটা ভালো কাজে হাত দিলাম, তাহার নিন্দা কেহ করে না, সে ভালো কাজের দাম কি? এখানে আসলে নিন্দা নিয়ে বলা হয়েছে। তো এগুলো দেখে নেবেন। এগুলো অনেক বাংলা ব্যাকরণের যে বিভিন্ন বই পাওয়া যায় বাজারে, এই বইগুলোতে এগুলো অনেক থাকে। তো এগুলো দেখে সলভ করে শিখে যাবেন। এগুলো আমি আর ডিটেলসে পড়ালাম না। তো আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে অন্য কোনো সালের প্রশ্ন সলভ করে দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।